হ্যালো মুভিনের বন্ধুরা, কেমন আছেন সবাই? এই পিচ্চি এক বিশাল ক্রিমিনাল মাস্টারমাইন্ড, বয়স মাত্র ইফনাহাসের, কিন্তু মাথায় সব সময় শয়তানি বুদ্ধি, যে তার টিচারদের থেকেও বেশি জানে। এমনকি সে দাওয়া খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর যার বুদ্ধির কাছে বড় বড় গোয়েন্দারাও হার মানে। এবার ভাবুন, এই ছেলের বাবাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। আর সবথেকে মজার ব্যাপার হল, কিডন্যাপাররা কোনো সাধারণ মানুষ না, বরং জাদুকরী দুনিয়ার বাসিন্দা। বাবাকে বাঁচাতে এই ছোট্ট ছেলে যা করে তা শুনলে আপনি চমকে যাবেন। সে নিজেই একজন জাদুকরী সৈন্যকে কিডন্যাপ করে বসে, আর পুরো জাদুর জগতের বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করে দেয়। কি হবে এরপর? এই জিনিয়াস ছেলেটা কি পারবে তার বাবাকে ফিরিয়ে আনতে? চলুন আর এক মুহূর্তও দেরি না করে চলে যাওয়া যাক সরাসরি আমাদের আজকের গল্পে। আমাদের আজকের গল্পের নাম আর্থমিস ফাউল, আর বরাবরের মতো আমি মুভি আছি আপনাদের সাথে। গল্পের শুরুটা হয় আয়ারল্যান্ডে, আর এখানে আমরা দেখি একটা বাংলো বাড়ির চারপাশে পুলিশে ভরে গেছে। চারদিক থেকে বাড়িটাকে ঘিরে ফেলেছে তারা। আসলে এই আয়োজন বাড়ির মালিক আর্থমিস ফাউলকে ধরার জন্য, যাকে কিনা এখানকার সরকার পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর চোর হিসেবে ঘোষণা করেছে। আর সেটা নিউজ কভার করতেই এখানে অনেকগুলো নিউজ চ্যানেলও এসে হাজির হয়েছে। তখনই একজন রিপোর্টারের চোখে পড়ে যে পুলিশ সদস্যরা একজন চোরকে ধরে ফেলেছে, আর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু জায়গাটা কোথায় জানেন? বাংলো থেকে মাইলের পর মাইল দূরে, একেবারে মাঝ সমুদ্রে। আর সেখানেই শুরু হল জিজ্ঞাসাবাদ। লোকটার নাম মালচ, আর পুলিশ তাকে বাধ্য করছিল সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। পুলিশ জানতে চাইছিল আর্থমিস কোথায়, কিন্তু মালচি উত্তরে যা বলল তা শোনার জন্য পুলিশরা একেবারেই রেডি ছিল না। সে বলে, আপনারা তো এটাই জানেন না যে এই সবকিছুর পেছনের আসল মাথাটা কার? সে আর্থমিস ফাউল না, বরং তার ছোট্ট ছেলে, যার নামও আর্থমিস ফাউল। এরপর আমরা গল্পের মূল চরিত্র, সেই আর্থমিস ফাউল নামের ছেলেটাকে দেখতে পাই। স্কুলে যেতে তার একদমই ভালো লাগত না, কিন্তু তার কারণটা আর 5টা বাচ্চাদের মতো ছিল না। মাত্র 7 বছর বয়সেই সে তার টিচারদের থেকেও বেশি জানত। সে ছিল ভীষণ বুদ্ধিমান, এমনকি দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়নও। এছাড়া আর্থেমিস ছোটবেলায় প্রচুর সায়েন্টিফিক প্রজেক্ট আর এক্সপেরিমেন্ট করেছে, যার জন্য সে অনেক পুরস্কারও জিতেছে। কিন্তু এই সবকিছু করার কারণে সে নিজেকে সবার থেকে বড় ভাবতে শুরু করে, এমনকি শিক্ষকদের সাথেও বেশ বাজে আচরণ করতে থাকে। কিন্তু সে তার বাবাকে অনেক ভালোবাসত। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় আর্থিমিস মনে মনে খুব খুশি ছিল, কারণ আজকে স্কুল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাই সে ভাবছিল আজ তার বাবার সাথে অনেকটা সময় কাটাবে। কিন্তু যখন সে বাড়ি ফেরে, তখনই তার বাবা মন খারাপ করে জানালেন যে আজকে তাকে একটা গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংয়ে যেতে হবে। মনটা খারাপ। আর্থেমিস তার বাবাকে বলে, তোমাকে ছাড়া আমার একা থাকতে একদমই ভালো লাগে না। তার বাবা তখন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমার কাজ আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে, আর তখন আমি সবসময় তোমার সাথেই থাকব। এরপর বাবা আর ছেলে কিছুক্ষণ একসাথে তাদের বিশাল প্রাসাদের ভেতরে হাঁটাহাঁটি করে। কয়েক ঘণ্টা পর আর্থেমিস তার বাবাকে বিদায় জানায়। তার বাবা নিজের প্রাইভেট হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আর্থেমিস যখন নিজের ঘরে ঘুম থেকে উঠে, হঠাৎ করেই সে প্রাসাদে কারো জোরে চিৎকার করার আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি ছুটে যায় কার আওয়াজ দেখার জন্য। গিয়েই দেখে ডোমোভই, যে কিনা ফাউল পরিবারের বডিগার্ড। আসলে আর্থেমিসের বাবা তার ছেলের সুরক্ষার জন্য তাকে এখানে রেখে গিয়েছিল। ডোমোভই খুব চিন্তিতভাবে কার সাথে যেন ফোনে কথা বলছে। যাই হোক, আর্থেমিস তখন ব্রেকফাস্ট করার জন্য সেখান থেকে চলে যায়। আর হঠাৎ টিভিতে একটা খবর দেখে সে চমকে ওঠে। টিভিতে বলা হচ্ছিল যে আর্থেমিস ফাউল কোনো বিজনেসম্যান না,
বরং সরকার তাকে পৃথিবীর সবথেকে বড় চোর হিসেবে ঘোষণা করেছে। পুলিশের ধারণা সে বিখ্যাত সব মিউজিয়াম থেকে চুরি করে, আর মানব ইতিহাসের সবথেকে দামি জিনিসগুলো তার কাছেই আছে। কিন্তু সমস্যাটা হল আর্থমিসের কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছিল না। এমনকি তার বিশাল বিলাসবহুল জাহাজটাও মাঝ সমুদ্রে খালি অবস্থায় পাওয়া গেছে। এই খবর শুনে ছোট্ট আর্থেমিস অস্থির হয়ে ওঠে। সে তার বাবার কাছে যেতে চায়, কিন্তু ডোমোভি তাকে আটকে দিয়ে বলে, আমি এর মধ্যেই আমার লোকদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছি। আর ঠিক সেই মুহূর্তে প্রাসাদের ফোনটা বেজে ওঠে। বডিগার্ড আটকানোর আগেই আর্তেমিস দৌড়ে গিয়ে ফোনটা ধরে বসে। ফোন তুলতেই এক রহস্যময় লোকের গলা শোনা যায়। সে বলে, আমি তোমার বাবাকে বন্দি করে রেখেছি। আমি তাকে তখনই ছাড়ব যখন আমার একুলাস ফিরে পাব। আরেমিস জিজ্ঞেস করে, একুলাস জিনিসটা কি? কিন্তু লোকটা উত্তর না দিয়েই বলে, আমি শুনেছি তুমি নাকি অনেক স্মার্ট, তাই নিজেই খুঁজে বের করো। কলটা কাটার পর আর্থেমিস ডোমোভোইকে জিজ্ঞেস করল, একুলাস কি? এটা শুনেই ডোমোভাই তাকে নিজের সাথে আসতে বলে। তারপর সে আর্থেমিসকে প্রাসাদের একটা অংশে নিয়ে যায়, যেখানে একটা গোপন রাস্তা ছিল, আর সেটা সোজা তাদের দুজনকে বেসমেন্টে নিয়ে যায়। ডোমোভাই তখন আর্থেমিসকে বলে, এটাই তোমার বাবার গোপন জায়গা। এখানে পরিবারের প্রত্যেক প্রজন্মের সমস্ত কাজ সামনে রাখা হয়েছে। সে আরও বোঝায় যে এই ঘরে যা কিছু আছে সবকিছুই কোনো কারণে এখানে আনা হয়েছিল, কিন্তু সে অবাক হয়ে বলে, এত বছর তোমার বাবার সাথে কাজ করার পরেও আমি একুলস এর ব্যাপারে কখনোই শুনিনি। এরপর আর্থমিস ভাবতে লাগল যে তার বাবা নিশ্চয়ই কোনো সূত্র রেখে গেছে। হঠাৎ তার মনে পড়ে ছোটবেলায় বাবা তাকে ঘুম পাড়ানোর সময় একটা কবিতা শোনাতেন, আর সেই কবিতার সূত্র ধরেই সে ড্রয়ারগুলোতে খুঁজতে শুরু করে। আর খুঁজতে সেখানে একটা ডায়েরি পেয়ে যায়। ডায়েরির শেষ পাতায় কিছু লেখা ছিল। তার বাবা সেই ব্যক্তির ব্যাপারে লিখে রেখেছিল যে আকুলুস চুরির সবকিছু জানে। সেই মুহূর্তে আরেমিসের মনে পড়ে যে তার বাবা তাকে প্রায় এলফ আর জাদুকরি শহরের গল্প শোনাতেন। আর এবার তার বাবার ডায়েরি পড়ে সে একেবারে শিওর হয়ে যায় যে এই সমস্ত জীবেরা সত্যিই পৃথিবীতে আছে, মানুষের জগৎ থেকে অনেক দূরে। তারা হেভেন সিটি নামের একটা জাদুকরি জায়গায় বসবাস করে, সেটা আসলে এলফদের শহর। অন্যদিকে এলফদের জগতে আমরা ক্যাপ্টেন হোলিকে দেখতে পাই, যে একটা মিটিংয়ের জন্য যাচ্ছিল। আর তখনই সে দেখে তাদের শহরে একুলস খোঁজার খবরটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, যাতে সবাই বুঝতে পারে যে জিনিসটা তাদের জাদুকরি জগতের জন্য কতটা জরুরি। কিছুক্ষণ পরেই হোলির সাথে মালুচের দেখা হয়। মানুষ চুরির দায়ে যাচ্ছিল, আর সে নিজের শাস্তি কমানোর জন্য হোলির কাছে সাহায্য চায়। সে বলল, ভাবুন তো একবার আমরা দুজনে মিলে কি একটা দারুণ টিম বানাতে পারি। আমার চুরির সব কলাকৌশল আর আপনার জাদু একসাথে হলে কি না করতে পারব আমরা। কিন্তু হোলি তার কথার পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যদিও এই সামান্য সময়ের মধ্যেই মালুস তার কাছ থেকেও একটা জিনিস চুরি করে ফেলে। আর এই মালুস নামের ক্যারেক্টারটাকে মনে রাখবেন বন্ধুরা, কারণ সে বেশ ইন্টারেস্টিং। আর কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। যাই হোক, কিছুক্ষণ পরেই হেভেন সিটির জেল থেকে ব্রায়ন নামের একজন কয়েটিকে সেই ভিলেনটা মুক্ত করে দেয়, যে আরেমিসের বাবাকে কিডন্যাপ করেছিল। সে ব্রায়নকে বলে, আজ থেকে তুই আমার সব আদেশ মেনে চলবি। ব্রায়ন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? উত্তরে সেই ভিলেনটা জানায়, আমার এমন একজন লোক দরকার যে এলফদের সৈন্যদলের ভিতর ঢুকতে পারবে, যাতে আমি তাড়াতাড়ি একুলাসটা ফিরে পেতে পারি। অন্যদিকে তখন হোলি নিজের মিটিংয়ে পৌঁছে গিয়েছে, যেখানে কমান্ডার রুট তার সৈন্যদেরকে বলছিলেন, যতক্ষণ না একুলাস ফিরে পাওয়া যাচ্ছে সবাই নিজের ডিউটিতেই থাকবে, কারণ আমাদের জন্য এর থেকে জরুরি আর কিছুই নেই। লেডি কমান্ডার আরও আদেশ দেয় যে কোনোভাবেই হোক তাদের পরিচয় যেন মানুষের সামনে প্রকাশ না পায়। যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মিটিং শেষে হোলি তার বসের সাথে কথা বলতে আসে সে কমান্ডারকে বলে,
তার বাবার ব্যাপারে নতুন কিছু সূত্র পাওয়া গেছে। কিন্তু কমান্ডার তখন তাকে সাপ জানিয়ে দেয় এখন ওসবের সময় নেই, শুধু একুলাসকেই খোঁজো। আর মানুষের জগতের ডোমো ভাই তার ভাইজি জুলিয়েটের কাছে সাহায্য চায়, কারণ জুলিয়েট বয়সে ছোট। ওলেও হারিয়ে যাওয়া যে কোনো কিছু সে সহজেই খুঁজে বের করতে পারে। এদিকে প্রাসাদে যখন আর্থেমিস তার বাবার কম্পিউটারে সব তথ্য খোঁজার চেষ্টা করছিল, তখন জুলিয়েট তার সাথে কথা বলতে আসে। সে বলে তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু আর্থেমিস রাজি হয় না। সে বলে আমার তোমার সাহায্যের দরকার নেই। আমি এর মধ্যেই বুঝে গেছি কিভাবে বাবাকে খুঁজে বের করতে হবে। বাবাকে খুঁজে পেতে হলে এলফদের সাহায্য নিতে হবে। কিন্তু কাজটা সহজ হবে না, কারণ তাদের জগৎটা যেমন লুকানো। এতেই তখন এলফদের শহরে কন্ট্রোল রুমের লিডার দেখতে পায় কমান্ডার রুট এদিকেই আসছে, আর তার সাথে ক্যাপ্টেন হোলিও ছিল। কমান্ডার আসতেই লিডার তাকে বলে আমাদের জেল থেকে একটা ভয়ঙ্কর কয়েদি পালিয়ে পৃথিবীর উপরে চলে গেছে, আর যেহেতু বাকি সব সৈন্যরা অ্যাকুজ খোঁজার মিশনে ব্যস্ত ছিল, তাই কমান্ডার এই মিশনের দায়িত্ব হোলিকে দেয়। আর তাকে বলে মানুষের চোখে না এসে তুমি কয়েদিকে যেভাবেই হোক ফিরিয়ে আনো। এই কথা শুনে হোলি বেশ খুশি হয় আর কয়েদিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কন্ট্রোল রুম থেকে কমান্ডার রুট তাকে মিশনে সব তথ্য দিচ্ছিল। হোলি উড়তে উড়তে একটা ছোট্ট ইউরোপীয় শহরে এসে পৌঁছায়, আর সেখানে আসার পর দেখতে পায় এখানকার লোকেরা একটা বিশাল দৈত্যের কারণে খুব সমস্যায় পড়েছিল। আর সেই দৈত্যটা আসলে জাদুকরি জগৎ থেকে পালানো সেই কয়েদি ছিল। হোলি যখন দেখে দৈত্যটা একটা ছোট্ট মেয়েকে ধরে রেখেছে, সে সাথে সাথে তাকে বাঁচানোর জন্য দৈত্যের উপর আক্রমণ করে বসে। আর এই বিশাল দৈত্যটা তখন মেয়েটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু হোলি কোনো মতে তাকে মাটিতে পড়ার আগেই বাঁচিয়ে নেয়। বাচ্চা মেয়েটাকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার পর বাকি সৈন্যরা জাদু ব্যবহার করে তার সব আঘাত সারিয়ে দেয়। এরপর হোলি দৈত্যটার সাথে লড়াই করার জন্য তার দিকে এগিয়ে যায় আর তাকে বিদ্যুতের তারের সাথে বেঁধে ফেলে। কিন্তু তখনই সেই বিশাল দৈত্যটা হোলিকেই ধরে ফেলে, আর হোলিকে বাঁচাতে তখন কমান্ডার একটা ক্যাপসুল পাঠায়। আর এই ক্যাপসুলটা আসলে সময়কে থামিয়ে দিতে পারত। ক্যাপসুলটা সেখানে পৌঁছেই আশেপাশের সব মানুষদের জন্য সময়কে থামিয়ে দেয়, আর তখনই সৈন্যদের বাকি টিমটা সেখানে পৌঁছে যায়, আর তারা সেই দৈত্যটাকে আবারও গ্রেফতার করে ফেলে। আর সেই সাথে যে সমস্ত মানুষরা হোলিকে দেখেছিল তাদের প্রত্যেকের স্মৃতি মুছে দেওয়া হয়। আসলে এলফরা কখনোই চায় না তারা যে আছে এটা মানুষ জানতে পারুক। কিন্তু এদিকে বাকি সৈন্যরা যখন কয়েদিকে নিয়ে ফিরে আসছিল, তখনই হোলি একটা অন্য রাস্তা বেছে নেয়। কমান্ডার রুটের বারবার সাবধান করার পরেও হোলি তার কোনো কথাই শোনে না। সে বলে আমি আমার বাবার হারানো সম্মান অবশ্যই ফিরিয়ে আনব। আর তারা কি নিয়ে কথা বলছিল এটার ব্যাপারে আমরা পরে জানতে পারব। এদিকে এই সময় আর্থেমিস তার বাবার ডায়েরিটা পড়ছিল। পড়তে পড়তে সে বুঝতে পারে যে তার বাবা আসলে মানুষের জগৎটাকে বাঁচানোর জন্য এলফদেরকে সাহায্য করেছেন। আর সে এটাও জানতে পারে যেই লোকটা তার বাবার কিডন্যাপ করেছে আর এক্লুসটাকে পাওয়ার চেষ্টা করছে তার নাম ওপাল। এরপর আর্থেমিস ডায়েরিতে দেওয়া একটা ঠিকানায় ডমো ভয়ের সাথে চলে যায়। সেখানে তার নজর পড়ে হোলির উপরে, আর সাথে সাথেই বডিগার্ড নিজের বন্দুক দিয়ে এলফটাকে অজ্ঞান করে দেয়। এদিকে হেভেন সিটিতে যে মুহূর্তে তারা বুঝতে পারে যে হোলির সিগন্যাল হারিয়ে গেছে, কমান্ডার রুট তার এজেন্টকে বাঁচানোর জন্য সব অ্যালার্ম বাজিয়ে দেয়। কয়েক ঘণ্টা পর আর্থেমিসের বানানো খাঁচায় হোলির জ্ঞান ফেরে। রাগে সে নিজের সব শক্তি দিয়ে আর্থেমিসকে বশ করার চেষ্টা করে, কিন্তু আগেই বলেছি এই ছেলে কোনো সাধারণ ছেলে না। আরেমিস এর জন্য আগে থেকেই রেডি হয়েছিল। সে এক ধরনের বিশেষ চশমা পরেছিল। আসলে এলফরা চাইলেই তাদের চোখ দিয়ে যে কোনো মানুষকে হিপনোটাইজ করতে পারে, আর আর্থেমিস এই ব্যাপারে আগে থেকেই জানত, তাই সে তার চোখের জন্য একটা প্রোটেক্টেড চশমা পরেছিল।
অনেক চেষ্টা করার পরেও হোলি যখন কিছুই করতে পারছিল না আরেমিস তখন তাকে বলে, আমি আমার বাবাকে খুঁজতে চাই, আর তার জন্য আমার তোমার সাহায্য প্রয়োজন। কিন্তু হোলি তখন বলে, আমি কেন তোমাকে সাহায্য করব? আমাকে বন্দি করে তুমি অনেক বড় ভুল করেছ। এবার দেখো তোমার ওপরে কি ভয়ঙ্কর হামলা হয়। আমার লোকেরা যে করেই হোক আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু হোলির এই হুমকিতেও আর্থমিস একটুও ভয় পায় না। সে বলে, আমি তো এটাই চাই যে তোমার লোকেরা এখানে আসুক। কয়েক মিনিট পরেই প্রাসাদের চারপাশে ভয়ঙ্কর ঝড়টা শুরু হয়। এলফরা আসছে বুঝতে পেরে আর্থমিস হোলির অস্ত্রগুলো নিজের কাছেই রেখে দেয়। অন্যদিকে ডমো ভয়েও হোলির পোশাক থেকে একটা অস্ত্র বের করে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আবারও সময়কে থামিয়ে দেওয়া হয়, আর এলফদের সেনা প্রাসাদে আক্রমণ করে। কমান্ডার রুট নিজেও তার যুদ্ধের পোশাক পরে এসেছিল। যখন এলফদের দল হোলিকে খুঁজছিল, আর তখন আর্থেমিসও তার বিশেষ স্যুটটা পরে ফেলে। আসলে লড়াই করার জন্য একটু সোয়েটও প্রয়োজন। এছাড়া স্যুটের আর তেমন কোনো কাজই ছিল না। যাই হোক, এখন আর্থেমিস আর ডোমোভি দুজনেই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের দেখেই এলফদের সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাদেরকে হারানো অতটাও সহজ ছিল না। উল্টে আর্থেমিস তার বডিগার্ডের সাথে মিলে প্রতিটা জাদুকরী জীবকেই হারাতে শুরু করে দেয়। আর ফাইটের মাঝখানেই আর্থেমিস একটা সৈন্যের হেলমেট তুলে কমান্ডারের সাথে কথা বলে। সে কমান্ডারকে বলে, যদি হোলিকে জীবিত দেখতে চাও তাহলে ভেতরে এসেও আমার সাথে কথা বলতে। আর কোনো উপায় না দেখে কমান্ডার রুট আর্তেমিসের সাথে কথা বলার জন্য প্রাসাদের ভেতরে চলে আসে। কমান্ডার ভেতরে এসেই আর্থেমিসকে বলে, আমাদের সেনা অনেক বড়, তুমি কতক্ষণ লড়াই করবে? আর যদি তুমি হার না মানে তখন এবারের আক্রমণ আরও ভয়ঙ্কর হবে। কিন্তু এই হুমকিতেও আর্থেমিস একটুও ভয় পায় না। সে বলে, যদি আবার আক্রমণ হয় তাহলে আমি পুরো পৃথিবীর সামনে এলদের অস্তিত্বের কথা ফাঁস করে দেব। এরপর আর্থেমিস খুব ঠান্ডা গলায় বলে, আমি হোলিকে তখনই ছাড়ব যখন তোমরা 21 আমার হাতে তুলে দেবে। কিন্তু রুট তখন বলে, এটা কখনোই সম্ভব না। এরপর আর্থেমিস কমান্ডারকে তার সিদ্ধান্ত বদলানোর জন্য হাসার মিনিট সময় দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় কমান্ডার একটা বিশেষ আদেশ দেয়, যার পর জেল থেকে মানুষকে মুক্ত করে সোজা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়। এই সময় আর্থেমিস হোলিকে পুরো ব্যাপারটা বোঝায়। আর্থেমিসের বাবার কথা শুনে হোলির মনটাও খারাপ হয়ে যায়, কারণ তার বাবার নামেও একুলাস চুরির অভিযোগ ছিল। আর তাই এবার হোলি একুলাসের রহস্য সমাধান করার জন্য আর্থেমিসকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর আর্থমিসও এবার তার উপর বিশ্বাস দেখাতে তার চোখের চশমাটা খুলে ফেলে। আর্থমিস বলে, আমার বাবার ডায়েরিতে একুলোসের রক্ষকের নাম বিচুড লেখা আছে। এটা শুনে হোলি চমকে যায় আর বলে, এটা তো আমার বাবার নাম। হোলি বলে, আমার বাবা জানতেন একুলোস কতটা বিপজ্জনক, তাই তিনি এটাকে চিরদিনের জন্য লুকিয়ে ফেল. ক্রিপ্ট কন্টিনিউস। সবাই বাবাকে বিশ্বাসঘাতক বলতে শুরু করে। এই কথা শুনে আর্থেমিস গভীর চিন্তায় ডুবে যায়। তখনই জুলিয়েটের নজর একটা নতুন এয়ারক্রাফটের উপর পড়ে, আর সে সাথেই আর্তেমিসকে খবরটা জানায়। ততক্ষণে মাল্চ কমান্ডারের কাছে পৌঁছে গিয়েছে। কমান্ডার তার সামনে একটা চুক্তি রাখে। সে বলে, যদি তুমি তাড়াতাড়ি প্রাসাদে পৌঁছানোর জন্য একটা সুড়ঙ্গ খুঁড়তে পারো তাহলে তোমার শাস্তি অনেক কমিয়ে দেওয়া হবে। এটা শুনে মাল্চ সাথে সাথেই রাজি হয়ে যায়। আর রাজি হবেই বা না কেন, সে সোজা প্রাসাদের পাশে সমুদ্রের ধারে পৌঁছে যায়। আর এখানে আমরা একটা মজার জিনিস দেখতে পাই। আগেই বলেছিলাম এই মাল্স ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং। সে সেখানে পৌঁছে নিজের মুখটা বিশাল বড় হা করে মাটি খাপতে শুরু করে, আর সেই সাথে খুঁড়তে শুরু করে। আর খোঁড়া বলতে ঠিক কি বোঝাচ্ছি এই সিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদিক থেকে মাটি ঢুকছে, অন্যদিক থেকে মাটি বের হচ্ছে, আর এভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই সে প্রাসাদের ভেতরে গিয়ে পৌঁছায়। আর তাকে প্রাসাদে ঢুকতে দেখেই ডোমোভি আর্থমিসকে খবর দেয়। আর্থিমিস বুঝতে পারে মালুচকে হোলিকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে, কিন্তু মালুচের তো চুরির অভ্যাস ছিল। তাই হোলিকে বাঁচানোর আগে সে তাড়াতাড়ি প্রাসাদের ভেতরে একটা গোপন জায়গা খুঁজে বের করে আর্মিস ও ডোমোভাইকে বলে, ওকে কম্পার্টমেন্টটা খুলতে দাও, কারণ ওটার ভেতরে কি আছে সেটা আমরা নিজেরাও জানি।
অন্যদিকে আর্তেমিস তখন হোলিকে বলে, যদি আমরা একসাথে কাজ করি তাহলে জানতে পারব যে আমার আর তোমার বাবার সাথে তাহলে জানতে পারব যে আমার আর তোমার বাবার সাথে আসলে কি হয়েছিল। কিছুক্ষণ পর মানুষ সেই বিশাল সিন্দুকটা খুলে ফেলে। সে তার জাদুকরী শক্তি দিয়ে নিজের চুলের গোছাগুলো লোহার মতো করে শক্ত করে ফেলে, আর সেগুলোই সিকিউরিটি পার করে ভিতরে ঢুকিয়ে দেয়। কম্পার্টমেন্টটা খুলতেই মানুষের হাতে সেই জিনিসটা চলে আসে, যেটা এতক্ষণ ধরে সবাই খুঁজছিল। হ্যাঁ, সেই অ্যাকুলস। তাড়াতাড়ি আর্তেমিস আর হোলিও সেখানে পৌঁছে যায়। হোলি আর্তেমিসকে বলে, তুমি এটা একা ব্যবহার করতে পারবে না, কারণ এই জাদুকরী শক্তি তোমার প্রাণ নিয়ে নিতে পারে। আর্মিস অ্যাকুলুসের ব্যাপারে কিছু বোঝার আগেই মালুস এই খবরটা কমান্ডারের কাছে পৌঁছে দেয়, আর এই খবরটা কোনোভাবে ওপাল পর্যন্ত পৌঁছে যায়। আর তাই এবার ওপাল তার সেই সৈন্য ব্রায়ানকে সেখানে পাঠায়। ঠিক তখনই কমান্ডার রুট জানতে পারে সময় থামিয়ে রাখা সেই যন্ত্রটা হঠাৎ করেই গোলমাল করছে, আর সেই সুযোগে বিশ্বাসঘাতক ব্রায়ান কমান্ডার রুটকে গ্রেফতার করতে এগিয়ে আসে। সে বলে, সব মিনিস্টাররা নিজেদের মধ্যে কথা বলে আমাকে নতুন লিডার হিসাবে বেছে নিয়েছে। আর তার কথা শুনে রাগে কমান্ডার তার আশেপাশের সব গার্ডদেরকে অজ্ঞান করে দেয়। তখন ব্রায়ান বলে, আপনি এত সহজ একটা মিশনকে এত কঠিন বানিয়ে দিয়েছেন, এখন আমাদের নতুন কোনো উপায় ভাবতে হবে। হঠাৎই আকাশে একটা বিশাল বড় এলভেন এয়ারক্রাফট দেখা যায়। ব্রায়ান জানায় যে সে একটা ভয়ঙ্কর দৈত্যকে প্রাসাদে আক্রমণ করার জন্য নিয়ে এসেছে। দৈত্যের গর্জনের আওয়াজ শুনে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। হোলি বুঝতে পারে কি হতে যাচ্ছে। এখন পুরো সেনার নিয়ন্ত্রণ ব্রায়ানের হাতে। সে আদেশ দেয়, প্রাসাদের ভেতরে জাদুর ব্যবহার বন্ধ করে দেওয়া হোক। আর হোলির বাঁচার কোনো দরকার নেই, কারণ তার বাবাও একজন বিশ্বাসঘাতক ছিল। সেই মুহূর্তে ভয়ঙ্কর দত্তটাকে একটা মেশিন দিয়ে বেঁধে প্রাসাদের ভেতরে ছুড়ে দেওয়া হয়। সে ভেতরে পৌঁছাতেই মনে হল যেন ভূমিকম্প হচ্ছে। ডোমোবি প্রাসাদের বিভিন্ন ঘরে ছুটে দৈত্যের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছিল আর্তেমিস আর জুলিয়েট মিলে ভাবতে লাগল এই দত্তকে কিভাবে শেষ করা যায়। অন্যদিকে এই ছোটাছুটির মধ্যেই হোলি উপরে থাকা ঝুমুরে আটকে যায়। মানুষ তাকে বাঁচাতে গিয়ে নিজেও তার সাথে ঝুলে পড়ে। তাদেরকে বাঁচানোর জন্য আর্তেমিস আর ডোমোভি একটা সোফা টেনে নিয়ে এসে তাদের নিচে রাখে, কিন্তু ঠিক তখনই দৌতটা জুলিয়েটের পিছু করতে করতে সামনে চলে আসে আর রাগে সব জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে। আর তখনই ডোমোভো দূরে ছিটকে গিয়ে পড়ে। এরপর মালুস সেই দৌতের পিঠে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দৈত্যটা তাকে সোজা সিঁড়ির দিকে ছুঁড়ে দেয়। একুলুসকে সুরক্ষিত রাখার জন্য মালুস সেটাকে গিলে ফেলে, কারণ প্রয়োজন পড়লে সে সেটাকে বের করতে পারবে, কিন্তু কোথা থেকে বের করবে সেটা অন্য ব্যাপার। যাই হোক, মালুস তখন চিৎকার করে সবাইকে দোতলার বেলকনিতে যেতে বলে। জুলিয়েট তখন দৌড়ে হোলের অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দোতটা তাকে আটকে দেয়। তখনই হোলি তাকে বাঁচিয়ে নেয়, আর জুলিয়েট কোন মতে আর্তেমিসের সাথে একটা ঘরে পৌঁছাতে পারে। আরেমিস তখন দৌতটার উপরে গুলি চালায়। দৌতটা তাদের উপরে আক্রমণ করার আগেই ডোমোভাই একটা বড়সারের মাথা দিয়ে তার উপর হামলা করে, কিন্তু তেমন একটা লাভ হয় না, কারণ দৌতটা বিশাল শক্তিশালী ছিল। সে সহজেই ডোমোভাইকে ফেলে দেয়। হলে যখন দেখে যে দোতটা আর্তেমিসকে ধরে ফেলেছে, সে ওই ঝুমুর দিয়ে ঘরের জানালাটা ভেঙে দেয়। সাথে সাথেই আর্তেমিস দত্তের হাত থেকে মুক্তি পেয়ে দোতলার জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে, সেই ঝুমুরে আটকে পড়ে। আর তার দেখা দেখি জুলিয়েট আর ডোমো ভাইও তাই করে, কিন্তু ডোমোবি লাফ দিয়ে ঝুমুর পর্যন্ত পৌঁছাতে পারে না, আর সে সোজা মাটিতে গিয়ে পড়ে। অন্যদিকে জুলিয়েট কোনো মতে ঝুলেছিল। আর্তেমিস অনেক চেষ্টা করে হোলিকে ঝুমুর থেকে ছাড়িয়ে দেয়। তাদের দেখাদেখি দৌতটাও ঝুমুরের দিকে লাফিয়ে পড়ে, আর সে উল্টো হয়ে ঝুমুরের সাথেই আটকে যায়। এবার নিচে থাকা আর্তেমিস দৌতটার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু তখনই তার বন্দুকটা ফ্লোরে পড়ে যায়। আর বন্দুকটা উঠাতে যখন আর্তেমিস সেখানে যায়, তারপরই দেখা যায় ঝুমুরটা ভেঙে পড়ছে। বিশাল দৌতটা সোজা আর্তেমিসের গায়ের উপরেই পড়তে যাচ্ছিল, আর তারপরই
ডোমো ভাই ছুটে এসে আর্থেমিসকে সেখান থেকে সরিয়ে দেয়। আর বিশাল দৌতটা সোজা এসে ডোমো ভাইয়ের গায়ের উপরেই পড়ে। আর এত বিশাল দৌতের চাপা খেয়ে ডোমো ভাই প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তাই সবাই মিলে এবার ডোমো ভাইকে বাঁচানোর উপায় খুঁজতে থাকবে। আর্টেমিস তখন হোলিকে বলে, প্লিজ আমার বন্ধুকে বাঁচিয়ে দাও। কিন্তু হোলি দুঃখের সাথে জানায়, এখানে জাদু করা বন্ধ করে দেয়া হয়েছে, আমি চাইলে এখন কিছুই করতে পারব না। কিন্তু ডোমো ভাই তখন বলা, সব ঠিক আছে, আমার জন্য চিন্তা করো না। এদিকে তখন বাইরে এলফদের সেরা নতুন ক্যাপ্টেন ব্রায়ান বলে, এতক্ষণে যাদের মরার তারা মারা গেছে, তাই এবার জাদু ফিরিয়ে দাও। কারণ তার মনে হচ্ছিল বিপদ কেটে গেছে। আর যেই মুহূর্তে হোলি বুঝতে পারে তার জাদু ফিরে এসেছে, সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ডোমো ভাইকে নিজের জাদু দিয়ে সুস্থ করে দেয়। তখনই এলদের সেনারা পিছু হাঁটতে শুরু করে, কারণ সময় থামানোর সেই যন্ত্রটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। অন্যদিকে আর্থেমিস আর বাকিরা প্রাসাদের বেলকনিতে এসে দাঁড়িয়েছে, কিন্তু তখনই সেখানে চারপাশের সবকিছু উল্টেপাল্টে যেতে শুরু করে। আর তাই নিজেদেরকে বাঁচাতে আর্থেমিস, জুলিয়েট আর ডোমো ভাই প্রাসাদের ভেতরেই দৌড় দেয়। অন্যদিকে হোলি আর মালুস বাইরে চলে এসেছিল। এদিকে সময় থামানো যন্ত্রের কারণে চারপাশে একটা বিশাল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এমনকি সমুদ্রের থেকে একটা মাছ ধরা নৌকা উড়ে চলে আসে। হোলি কোনো মতে সেই নৌকা আর জেলেটাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মালচ নিজেকে বাঁচানোর জন্য মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই সময় থামানোর জিনিসটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর আকাশে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। ততক্ষণে বাকি এলফারা তাদের সিটি অফ হেভেনে পৌঁছে গিয়েছিল, আর সেখানে পৌঁছাতেই ব্র্যানের সমস্ত চালাকি ধরা পড়ে যায়। তাই তাদের কমান্ডার হিসেবে আবারও লেডি রুট হোলিকে নিজের শহরে ফিরে আসতে বলে। কিন্তু হোলি ফিরতে রাজি হয় না। সে ঠিক করে তার বাবার নামে যে অপবাদ আছে সেটা সে সরিয়েই ফিরবে। তাই সে সোজা আরেমিসের কাছে ফিরে যায়। এখন তাদের কাছে একুলোস ছিল, তাই সবাই মিলে লাইব্রেরিতে জড়ো হয়। আর হোলি একুলোসের শক্তি ব্যবহার করে আরেমিসের বাবাকে বাঁচানোর চেষ্টা করতে লাগল। তারপরই ওপাল আরেমিসকে ফোন করে আর বলে, তুমি তোমার মিশনে ফেল করেছ। একুশ এখনও আমার হাতে এসে পৌঁছায়নি, তাই আমি তোমার বাবাকে শেষ করে দিচ্ছি। এদিকে হোলি আপ্রাণ চেষ্টা করছিল আরেমিসের বাবাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তার আগেই ওপাল তার ভয়ঙ্কর জাদু দিয়ে আর্থেমিসের বাবাকে মেরে ফেলে। আর আকুলুস তার বাবাকে ফিরিয়ে আনতে পারেনি ভেবে আর্থেমিস ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে। তারা বেজমেন্ট থেকে কিছু একটা শব্দ পাচ্ছিল, আর তাই সবাই যখন সেখানে গিয়ে পৌঁছায় তারা দেখতে পায় একুলুসের জাদু আর্থেমিসের বাবাকে ফিরিয়ে এনেছে। আসলে এই 21 সময় আর জাদু দুটোকেই কাজে লাগিয়ে অসম্ভব কেউ সম্ভব করতে পারত। আরেমিসের বাবা তাকে জড়িয়ে ধরলে। অন্যদিকে ওপাল রাগে চিৎকার করতে লাগে। আরেমিসের বাবা হোলিকে বলেন তিনি আর হোলির বাবা একসাথেই কাজ করতেন। হোলির বাবা কোনো বিশ্বাসঘাতক ছিলেন না, বরং তিনি একজন সাহসী বন্ধু ছিলেন, যিনি এলসদের শত্রুদের হাত থেকে 21কে রক্ষা করতে চেয়েছিলেন। এরপর আর্থেমিসের বাবা হোলিকে ওপারের সব খারাপ কাজের একটা লিস্ট দেয়, আর বলেন তোমার বাবার শেষ ইচ্ছা ছিল এই লিস্টটা যেন তার মেয়ের হাত পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে ডোমোহি তার বসকে ফিরে পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। যাওয়ার আগে হোলি আর আর্থেমিস একে অপরের হাত ধরে বিদায় জানায়। হোলি ফিরে গিয়ে কমান্ডারকে সবকিছু জানায় এবং তার বাবার নামে লেগে থাকা সব অ্যালিগেশন ক্লিয়ার করতে বলে। সব প্রমাণ দেখার পর হোলিকেও প্রমোশন দেওয়া হয়। অন্যদিকে আর্থেমিসও ওপালকে ফোন করে বলে, তোকে ধরার জন্য আমি কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বের করব। এরপর সে তার বাবার সাথে হেলিকপ্টারে করে উড়ে যায়। কিছুক্ষণ পর তারা মালচকেও তাদের সাথে তুলে নেয়, আর এখন থেকে মালচও তাদেরই একজন টিমমেট। আর এখানেই শেষ হয় আমাদের আজকের গল্প।
যে গল্পটা শুরু হয়েছিল এক বুদ্ধিমান কিন্তু একরোকা ছেলের জেদ দিয়ে, সেটা শেষ পর্যন্ত এক বিশ্বাস বন্ধুত্ব আর ভালোবাসার গল্প হয়ে ওঠে। ভেবে দেখুন, আর্থমিস আর হোলি দুজনেই তো একে অপরের শত্রু ছিল। জন মানুষ আর আরেকজন জাদুকরী এলফ, কিন্তু একটা জিনিস তাদেরকে এক করে দিয়েছিল। সেটা হল তাদের বাবার জন্য ভালোবাসা আর সম্মান ফিরিয়ে আনার লড়াই। এই ভালোবাসা এতটাই শক্তিশালী যে তা মানুষ আর জাদুকরী জগতের ভেতরের দেয়ালটাও ভেঙে দিতে পেরেছিল। গল্পটা আমাদেরকে এটাই শিখিয়ে যায় যে বুদ্ধি আর জ্ঞান অনেক বড় শক্তি, কিন্তু তার থেকেও বড় শক্তি হল বিশ্বাস আর পরিবারের জন্য ভালোবাসা। যখন আমরা আমাদের প্রিয়জনের জন্য নিঃস্বার্থভাবে লড়াই করে, তখন অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। আর এটাও শেখায় যে কাউকে শুধু বাইরে থেকে বিচার করাটা বড় ভুল। একজন মানুষ আরেকজন এলফো যে একে অপরের সবথেকে বড় ভরসা হয়ে উঠতে পারে। আর্থমিস আর হোলি তারই জলযন্ত্রের প্রমাণ। আজকের এই ইমোশনাল আর অ্যাডভেঞ্চারে ভরা গল্পটা যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, তখন ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর কার কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্যামিলি ফান এইচডি। তিনি বলেছিলেন, ভাইরে, আমার মাথায় একটা জিনিস কাজ করে না। সব সুপারম্যান, স্পাইডার-ম্যান, ব্যাটম্যান, হালক এরা কি আমেরিকা ছাড়া আর কোনো জায়গায় যায় না? তাদের জন্ম কি শুধুই আমেরিকায়? কি জানি ভাই, আমারও একই প্রশ্ন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।